নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি তোমাদের হাসান স্যার যথারীতি আবারও বায়োলজি ক্লাসে অংশগ্রহণ করতেছি। বায়োলজি ক্লাসের জন্য আবারও তোমাদের সামনে হাজির হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই স্মরণ আছে আমরা কোন অধ্যায় নিয়ে কথা বলছিলাম? জীবে পরিবহন অধ্যায়টা নিয়ে। অর্থাৎ গত দুইটা ক্লাসে আমরা জীবে পরিবহনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছিলাম। যেমন প্রথম ক্লাসে কথা বলেছিলাম যে জীবে পরিবহনগুলোর সাথে জড়িত যে সকল প্রসেসগুলো, যেমন আমরা সেখানে কথা বলেছিলাম তোমার হচ্ছে জীবের সাথে পানির কি সম্পর্ক, তারপরে তোমার হচ্ছে ব্যাপন, অভিস্রবণ, প্রচ্ছেদন, এরকম কিছু গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এই প্রক্রিয়াগুলো ব্যাপন, অভিস্রবণ, প্রচ্ছেদন এবং পানি শোষণ প্রক্রিয়া, এগুলো আমরা করেছিলাম ফার্স্ট ক্লাসে। সেকেন্ড ক্লাসে আমরা করেছিলাম বিভিন্ন ধরনের শোষণ প্রক্রিয়ার মধ্যে, যেমন ধরো যে খনিজ লবণ শোষণ প্রক্রিয়া, অর্থাৎ খনিজ লবণ কীভাবে পরিবাহিত হয় সেই সবগুলো নিয়ে কথা বলেছিলাম। তারপরে আমরা পরবর্তী ক্লাসে এসে সেই ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ধরো যে কোষ রসের পরিবহন, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে সকল পদার্থগুলো উৎপন্ন হয় সেই সকল উৎপন্ন পদার্থের পরিবহন। তারপরে তোমার হচ্ছে কি যে তোমার পাতায় যে তৈরি খাদ্য, সেই খাদ্যগুলো কিভাবে পরিবাহিত হয় সেই সকল বিষয়গুলো নিয়ে আমরা গত ক্লাস দুটাতে কথা বলেছি। আজকে আমাদের তৃতীয় ক্লাস, অর্থাৎ জীবে পরিবহনের তৃতীয় ক্লাসে আজকে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি। আজকে আমরা বায়োলজির জীবে পরিবহন অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিকসটাতে অংশগ্রহণ করব সেই টপিকসটার নাম কি? প্রচ্ছেদন প্রক্রিয়া। প্রচ্ছেদন প্রক্রিয়ার যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে রয়েছে, যেমন তুমি মনে করো যে প্রচ্ছেদন কি, প্রচ্ছেদন কত প্রকার, কি সেই প্রত্যেক প্রকারের ব্যাখ্যা, এরপরে প্রচ্ছেদন প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত কিনা, এরপরে প্রচ্ছেদন একটি প্রয়োজনীয় অমঙ্গল কেন, এই সকল বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকে এগিয়ে যাই আজকের ক্লাসের আলোচনার বিষয় নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় প্রচ্ছেদন বলতে কি বোঝায়। প্রথমেই দেখো আমরা প্রচ্ছেদন বলতে কি বোঝায় সেই সংজ্ঞাটায় আসে। দেখো, স্থলজ উদ্ভিদ যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় তার বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্পাকারে পানি বের করে দেয়, সেটাই হচ্ছে প্রচ্ছেদন। তাহলে প্রচ্ছেদন কি? যে স্থলজ উদ্ভিদ যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় তার বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্পাকারে পানি বের করে দেয়, সেটাই হচ্ছে প্রচ্ছেদন। তার মানে দেখো যে একটা জিনিস খেয়াল করি, প্রচ্ছেদন আসলে মূলত একটু বুঝে নিই। যেমন উদ্ভিদ তার শারীরিক বিভিন্ন কার্যাবলী, যেমন তোমার মনে করো যে শারীরিক বিভিন্ন কার্যাবলীগুলোর মধ্যে কি রয়েছে, যেমন ধরো যে তোমার শ্বসন, তারপরে তোমার হচ্ছে তারপরে সালোক সংশ্লেষণ, তারপরে ধরো যে অন্যান্য বিভিন্ন প্রকার জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো সংগঠনের জন্য প্রচুর পরিমাণে পানির দরকার হয়। আর উদ্ভিদ এই পানিগুলো গ্রহণ করে কি দিয়ে? মূলের মূলরোমের সাহায্যে। উদ্ভিদ যখন মূলের মূলরোমের সাহায্যে পানি গ্রহণ করে তখন সে প্রচুর পরিমাণে পানি গ্রহণ করে। সেই গৃহীত পানির সামান্য পরিমাণ পানি সে ব্যবহার করে, আর ব্যবহারের অতিরিক্ত পানিগুলো সে কি করে? পাতার পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে বাইরে বের করে দেয়। এই যে পাতার পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে বাইরে পানিকে মুক্ত করে দিয়ে সে নিজেকে মুক্ত করে। বুঝতে পারতেছি? মানে সে পাতার পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে যখন পানিকে বাইরে বের করে দেয়, এতে দেখা যায় কি যে তার শরীর শীতল হয়, অর্থাৎ সে অতিরিক্ত পানির চাপ থেকে নিজেকে মুক্ত করলো। এই প্রক্রিয়াকে অর্থাৎ যে প্রক্রিয়ায় সে এই পানিগুলো বাইরে বের করে দিল সেই প্রক্রিয়াকে বলা হয়ে থাকে কি? প্রচ্ছেদন প্রক্রিয়া। বুঝতে পারতেছি শিক্ষার্থী বন্ধুরা? আবার আমরা কিন্তু একটা জায়গায় দেখব যে প্রচ্ছেদন একটা প্রয়োজনীয়
অমঙ্গল, প্রচ্ছেদনকে প্রয়োজনীয় অমঙ্গল বলা হয় কেন আমরা সেটা শিখব পরে। তবে প্রথমে আমরা চলে আসবো তাহলে প্রচ্ছেদনের কি, প্রচ্ছেদন এর প্রকারভেদগুলো নিয়ে কথা বলি। তাহলে প্রচ্ছেদন হচ্ছে স্থলজ উদ্ভিদ যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় তার বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্পাকারে পানি বের করে দেয়, সেটাই হচ্ছে প্রচ্ছেদন। এরপরে আসি, দেখো পানি ছাড়া জীবন কল্পনা করা যায় না। উদ্ভিদ প্রধানত মূল দিয়ে তার প্রয়োজনীয় পানি শোষণ করে। উদ্ভিদ প্রধানত মূল দিয়ে তার প্রয়োজনীয় পানি শোষণ করে। শোষিত পানির অতি সামান্য অংশ উদ্ভিদের বিভিন্ন জৈবিক কার্যাবলীর জন্য ব্যয় করে। শোষিত পানির অতি সামান্য অংশই সে তার বিভিন্ন জৈবনিক কাজের জন্য ব্যবহার করে থাকে। অবশিষ্ট পানি উদ্ভিদের বায়বীয় অঙ্গ দিয়ে সে বাষ্পাকারে বের করে দেয়। বায়বীয় অঙ্গ কি কি হতে পারে? পাতা হতে পারে, তারপরে কাণ্ড হতে পারে, তারপরে তোমার ধরে যে কি কাণ্ডের লেন্টিসেল হতে পারে, ঠিক আছে, কিউটিকল হতে পারে, ঠিক আছে। এই জায়গাগুলো দিয়ে উদ্ভিদ কি করে? প্রয়োজনের যে অতিরিক্ত পানি, সেই অতিরিক্ত পানিগুলো বাইরে বের করে দেয়। তাহলে এই প্রক্রিয়া হচ্ছে প্রচ্ছেদন। তাহলে প্রচ্ছেদন বলতে কি বোঝায় আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। তাহলে আমরা চলে যাব পরের অংশ। প্রচ্ছেদনের প্রকারভেদ। প্রচ্ছেদনের প্রকারভেদ বর্ণনায় চলে যাব। দেখো প্রচ্ছেদনের প্রকারভেদ বর্ণনায় প্রথমে আগে আমরা বলে নিলাম যে কি, যে স্থলজ উদ্ভিদ যে প্রক্রিয়ায় তার গৃহীত পানির অতিরিক্ত অংশ সে বাইরে মুক্ত করে দেয়, সেই প্রক্রিয়াকে বলা হয়ে থাকে প্রচ্ছেদন প্রক্রিয়া। এখন দেখো যে প্রচ্ছেদন কয় প্রকার। এই কাজটি অর্থাৎ প্রচ্ছেদন এই কাজটি করে যে অঙ্গগুলোর মধ্যে দিয়ে, সেই অঙ্গগুলোর উপর ভিত্তি করে প্রচ্ছেদনকে আমরা 3 ভাগে ভাগ করেছি। অর্থাৎ যে সকল অঙ্গগুলো এই ক্রিয়ার সাথে, অর্থাৎ পানি মুক্ত করে দেওয়ার এই ক্রিয়ার সাথে জড়িত রয়েছে, সেই সকল অঙ্গগুলোর ভিত্তিতে আমরা প্রচ্ছেদনকে কয় ভাগে ভাগ করেছি? 3 ভাগে। পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন, কিউটিকুলার প্রচ্ছেদন এবং লেন্টিকুলার প্রচ্ছেদন। আমরা প্রথমে যাব, দেখো যে পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন। পত্ররন্ধ্র কি তোমরা জানো? পাতার নিচের পৃষ্ঠে পাতায় এবং সবুজ কচি কাণ্ডগুলোতে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে রক্ষীকোষ দ্বারা তৈরি। বিশেষ করে পাতার নিচের পৃষ্ঠে রক্ষীকোষ দ্বারা ঘেরা, 2টি রক্ষীকোষ দ্বারা ঘেরা ছিদ্রকেই পত্ররন্ধ্র বলে। পত্ররন্ধ্র দিনের বেলায় মুখ খোলা থাকে, রাতের বেলায় অধিকাংশ ক্ষেত্রে বন্ধ থাকে। সূর্যালোকে পত্ররন্ধ্র খোলা থাকে, ফলে দিনের বেলায় কিন্তু প্রচ্ছেদনের গতি বেশি। আচ্ছা, এখন খেয়াল করো, এই পত্ররন্ধ্রের মাধ্যমে যে প্রচ্ছেদন প্রক্রিয়া সংঘটিত হয় সেটাকে বলা হয়ে থাকে পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন। খেয়াল করো, পাতায়, কচি কাণ্ডে, ফুলের বীতি, পাপড়িতে 2টি রক্ষীকোষ বেষ্টিত এক ধরনের রন্ধ্র থাকে। বুঝতে পারতেছি, 2টি রক্ষীকোষ বেষ্টিত এক ধরনের রন্ধ্র থাকে, এদেরকে পত্ররন্ধ্র বা এক বচনে স্টোমাটা বলে। কোনো উদ্ভিদের মোট প্রচ্ছেদনের প্রায় 90 থেকে 95 ভাগ হয়ে থাকে পত্ররন্ধ্রের মাধ্যমে দিয়ে। একটু খেয়াল করো, গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু, যে পাতা অর্থাৎ পাতা বা কচিকাণ্ড বা ফুলের পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে যে প্রচ্ছেদন প্রক্রিয়া সংঘটিত হয় তাকে আমরা বলে থাকি কি? পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন। পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদনে কি, যে মোট প্রচ্ছেদন অর্থাৎ মোট যে প্রচ্ছেদন হয় তার 90 থেকে 95% প্রচ্ছেদন পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন। অর্থাৎ উদ্ভিদ যে পানি বের করে দেয় বাইরে, তার 90 থেকে 95 ভাগ পানি বের করে দেয় সে কিসের মধ্যে দিয়ে? পাতার পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে। এই জন্য পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদনকেই উদ্ভিদের প্রধান প্রচ্ছেদন বলা হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা চলে যাব, তারপরে হচ্ছে কি, দেখো এখানে একটা চিত্র দেখিয়েছি। এটা একটা খোলা পত্ররন্ধ্র, এটা একটা বন্ধ পত্ররন্ধ্র। খোলা পত্ররন্ধ্র অর্থাৎ দেখো এই দুটো হচ্ছে রক্ষীকোষ, 2টা রক্ষীকোষ দ্বারা নির্মিত একটা পত্ররন্ধ্র। আর এই দেখো 2টা রক্ষীকোষ দ্বারা নির্মিত একটি পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্রটি খোলা রয়েছে, এটি বন্ধ রয়েছে। তার মানে এই পত্ররন্ধ্রের মাধ্যমে পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন সংঘটিত হয়ে থাকে। তারপরে আমরা যাব হচ্ছে পত্ররন্ধ্রের পরে আমরা যাব হচ্ছে কিউটিকুলার প্রচ্ছেদন। কিউটিকুলার প্রচ্ছেদন তোমরা জানো,
কাণ্ডের উপরে, পাতার উপরে কিউটিনের একটা স্তর থাকে। কাণ্ডের উপরে, সবুজ কাণ্ডের উপরে বা সবুজ পাতার উপরের দিকে কিউটিনের একটা স্তর থাকে। এই কিউটিনের স্তর ভেদ করে কিছু পানি বাইরে বেরিয়ে যায়। কিউটিনের স্তরটা ভেদ করে কিছু পানি বাইরে বেরিয়ে যায়। এই প্রচ্ছেদন প্রক্রিয়াকে বলা হয়ে থাকে কিউটিকুলার প্রচ্ছেদন। বুঝতে পারতেছি শিক্ষার্থী বন্ধুরা? কিউটিকুলার প্রচ্ছেদন হচ্ছে মোট প্রচ্ছেদনের, উদ্ভিদের মোট প্রচ্ছেদনের, সাধারণত বলা হয় যে উদ্ভিদের মোট প্রচ্ছেদনের 8 থেকে 10% প্রচ্ছেদন হয়ে থাকে কিউটিকুলার প্রচ্ছেদন। লক্ষ্য করো যে উদ্ভিদের বহিত্বকে, বিশেষ করে পাতার উপরে এবং নিচে কিউটিনের আবরণ থাকে। কোথায় কোথায়? যে উদ্ভিদের বহিত্বকে, বিশেষ করে পাতার উপরে এবং নিচে কিউটিনের আবরণ থাকে, এই আবরণকে কিউটিকল বলে। কিউটিকল ভেদ করে কিছু পানি বাষ্পাকারে বাইরে বেরিয়ে যায়। কিউটিকল ভেদ করে কিছু পানি বাষ্পাকারে বাইরে বেরিয়ে যায়। এই প্রক্রিয়াকে কিউটিকুলার প্রচ্ছেদন বলা হয়। আমরা বলেছি মোট প্রচ্ছেদনের কত পার্সেন্ট? সাধারণত 8 থেকে 10% প্রচ্ছেদন হয়ে থাকে কিউটিকুলার প্রচ্ছেদন। এরপরে আসবো লেন্টিকুলার প্রচ্ছেদন। লেন্টিকুলার প্রচ্ছেদনের আগে লেন্টিসেলটা বুঝে নিই। লেন্টিকুলার প্রচ্ছেদন যেমন দেখো যে তোমরা অনেক উদ্ভিদের ক্ষেত্রে তোমরা দেখেছো বাকল ফেটে ফেটে যায়, দেখেছো না? এই বাকলের ফাটা স্থানটাকে বলা হয়, ফাটা স্থানে লেন্টিসেলগুলো অবমুক্ত হয়ে যায় বা উন্মুক্ত হয়ে যায়। এই ফাটল স্থানটাকে বলা হয়ে থাকে এই ফাটল স্থানের থেকে পানি বেরিয়ে আসে যে প্রক্রিয়ায়, সেটাকে বলা হয়ে থাকে লেন্টিকুলার প্রচ্ছেদন। একটু লক্ষ্য করো যে এই যে মানে অল্প পরিমাণ প্রচ্ছেদন, উদ্ভিদ যে পানিগুলো বাইরে বের করে দেয়, তার অল্প পরিমাণ পানি সে তার এই বাকলের ফাটা স্থানগুলো থেকে বাইরে বের করে দেয়। এটা হচ্ছে কি লেন্টিসেলের মাধ্যমে, এই জন্য এটাকে বলা হয়ে থাকে লেন্টিকুলার প্রচ্ছেদন। আমরা একটু দেখব যে দেখো এই সেলগুলো হচ্ছে লেন্টিসেল, আর এই দেখো বাকলের ফাটা স্থান দেখানো হচ্ছে, সেই স্থান দিয়ে এখান থেকে দিয়ে যখন পানি বেরিয়ে যায়, অনেক পরিমাণ পানি এই সব জায়গাগুলো দিয়ে বেরিয়ে যায়, যে প্রক্রিয়া সেটা হচ্ছে লেন্টিকুলার প্রচ্ছেদন। আমরা আগে একটু সংজ্ঞাটা দেখে নিই। দেখো, উদ্ভিদে গৌণ বৃদ্ধি হলে কাণ্ডের বাকল ফেটে যায়। গৌণ বৃদ্ধি আর মুখ্য বৃদ্ধি তোমরা কি বোঝো? গৌণ বৃদ্ধি কি আর মুখ্য বৃদ্ধি কি? মুখ্য বৃদ্ধি হচ্ছে উদ্ভিদের লম্বা বৃদ্ধি, আর গৌণ বৃদ্ধি উদ্ভিদের পার্শ্ব বৃদ্ধি। মানে হচ্ছে একটা হচ্ছে দৈর্ঘ্যের বৃদ্ধি আর একটা হচ্ছে পরিধির বৃদ্ধি। অর্থাৎ একটা উদ্ভিদ যখন পরিধির বৃদ্ধি ঘটে তখন তার বাকল কিন্তু ফেটে ফেটে যায়। পরিধির বৃদ্ধিটাকে বলা হয়ে থাকে কি? গৌণ বৃদ্ধি। আর লম্বা যে বৃদ্ধিটা অর্থাৎ দৈর্ঘ্যের বৃদ্ধিটাকে বলা হয়ে থাকে কি? মুখ্য বৃদ্ধি। তাহলে দেখো, উদ্ভিদের যখন গৌণ বৃদ্ধি ঘটে, এই গৌণ বৃদ্ধির সময় কি হয়? বাকলগুলো ফেটে যায়। বাকলগুলো ফেটে ফেটে লেন্টিসেলগুলো এরকম মুক্ত হয়। এখন দেখো যে লেন্টিসেলগুলো মুক্ত হলে লেন্টিসেলের মধ্যে দিয়ে এই দিক দিয়ে প্রচুর পরিমাণে পানি বাইরে বেরিয়ে আসে। দেখো, লেন্টিসেলের ভিতরে কোষগুলো আলাদাভাবে সজ্জিত থাকে এবং এর মাধ্যমে কিছু পানি বাইরে বেরিয়ে আসে, একে লেন্টিকুলার প্রচ্ছেদন বলে। তাহলে দেখো যে এই যে এখানে বাকলের ফাটল, সেই ফাটলটাকে আমরা এখানে একটু বড় চিত্র করে দেখিয়েছি। দেখো যে লেন্টিসেলগুলো হচ্ছে তোমার কি, এর মধ্যে দিয়ে পানি বেরিয়ে আসতেছে। তার নিচে যে কোষগুলো, সেগুলোকে বলতেছি আমরা কমপ্লিমেন্টারি কোষ। আর এই উপরের এই অংশটাকে আমরা বলে থাকি উপরের ত্বক। আমরা তো আমাদের নিশ্চয়ই মনে আছে, এটাকে বলা হয় এপিডার্মিস। আর এই অংশটাকে বলা হয় থাকে কর্ক। তারপরে এই যে মাঝের এই কোষগুলোকে বলা হয় থাকে কর্ক ক্যাম্বিয়াম, এবং লাস্টের ভিতরে রয়েছে সেটা হচ্ছে সেকেন্ডারি কর্টেক্স। তাহলে এই আমরা দেখো যে বাকলের বিভিন্ন স্তরের বর্ণনা দেওয়া হয়েছে, তার মধ্যকার লেন্টিসেলগুলোর মধ্যে দিয়ে এই পানি বেরিয়ে আসে, এই জন্য এটাকে লেন্টিকুলার প্রচ্ছেদন বলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে নিশ্চয়ই বুঝলে পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন, কিউটিকুলার প্রচ্ছেদন, লেন্টিকুলার প্রচ্ছেদন। বুঝতে পারতেছি? তাহলে এবার আমরা চলে যাব প্রচ্ছেদনের প্রভাবকগুলো। তোমাদের নিশ্চয়ই মনে আছে প্রভাবক কি? আমরা
অনেকগুলো বার প্রভাবক পড়েছি। প্রভাবক হচ্ছে কি, যে সকল পদার্থগুলোর উপস্থিতির জন্য কোনো রাসায়নিক বিক্রিয়া, কোনো ভৌত প্রক্রিয়ার গতি হ্রাস বা বৃদ্ধি ঘটে, সেই প্রক্রিয়াকে বলা হয়ে থাকে কি, প্রভাবক। মানে সেই বস্তুটাকে বলা হয়ে থাকে প্রভাবক। হতে পারে আলো, তাপ বা অন্যান্য আভ্যন্তরীণ কোনো বস্তু প্রভাবক হতে পারে। বুঝতে পারতেছি? তাহলে আমরা চলে যাব আজকে সালোক সংশ্লেষণ। প্রথমে সালোক সংশ্লেষণের দুই ধরনের প্রভাবক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে বাহ্যিক প্রভাবক আর একটা হচ্ছে আভ্যন্তরীণ প্রভাবক। সালোক সংশ্লেষণ কিন্তু বাহ্যিকভাবে নিয়ন্ত্রিত হয়, তাপমাত্রা দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে, আলো দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে, বায়ু প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে, আবার আভ্যন্তরীণ প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে। পানি গ্রহণের মাত্রা, মাটিতে পানির পরিমাণ, তারপরে দেখা গেলো যে কোষে পানির পরিমাণ, তারপরে পানি হচ্ছে ট্রান্সপোর্টের ব্যবস্থা, এই সকল বিষয়গুলো হচ্ছে আভ্যন্তরীণ পরিবহন হতে পারে, আভ্যন্তরীণ প্রভাবক হতে পারে। অর্থাৎ এই সকল বিষয়গুলোর উপর নির্ভর করে কি, প্রস্বেদন প্রক্রিয়া কতটা গতিতে চলবে। তাহলে আমরা চলে যাব প্রথমে প্রস্বেদনের বাহ্যিক প্রভাবক। দেখো, প্রস্বেদনের সংজ্ঞা দিয়েছি। প্রস্বেদনের ফলে উদ্ভিদ অতিরিক্ত পানি বাষ্প আকারে মুক্ত করে, আর এর ফলে সৃষ্ট টানে উদ্ভিদ মাটি থেকে পানি গ্রহণ করে। দেখো, আমরা প্রথমে সংজ্ঞাটা, যে সকল পদার্থের উপস্থিতির জন্য কোনো রাসায়নিক বা জৈব বিক্রিয়ার গতি হ্রাস বা বৃদ্ধি ঘটে তাই প্রস্বেদন বলা হয়। প্রস্বেদনের ফলে অতিরিক্ত পানি বাইরে বেরিয়ে যায়। এবার আমরা আসবো প্রস্বেদনের বাহ্যিক প্রভাবকগুলো। নাম্বার 1, প্রথমে দেখো তাপমাত্রা। প্রস্বেদনের বাহ্যিক প্রভাবকগুলোর মধ্যে প্রথমে রয়েছে তাপমাত্রা। নিশ্চয়ই বুঝতে পারতেছো যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে প্রস্বেদনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ তাপমাত্রার ওঠানামার সাথে সাথে প্রস্বেদন প্রক্রিয়াটা প্রভাবিত হয়ে থাকে। যেমন দেখো, তাপমাত্রার তারতম্যের সঙ্গে প্রস্বেদনের হারও ওঠানামা করে। অধিক তাপে পানি সহজেই বাষ্পীভূত হয়। তাপমাত্রা বেড়ে গেলে পানি সহজেই বাষ্পীভূত হতে পারে প্রস্বেদন, অর্থাৎ তাপমাত্রা বাড়লে প্রস্বেদনের পরিমাণ বেড়ে যাবে, তাপমাত্রা কমে গেলে প্রস্বেদনের পরিমাণ কমে যাবে। দেখো যে তাপমাত্রা বৃদ্ধি পেলে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়। আমরা জানি যে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ধারণ ক্ষমতাও বেড়ে যায়। ফলে প্রস্বেদনের হারও দ্রুত গতি হয়। তাপমাত্রা কমে গেলে তাই স্বাভাবিক নিয়মেই প্রস্বেদনের হার কমে যায়। আশা করি বুঝতে পেরেছ। তারপরে আমরা যাব আপেক্ষিক আর্দ্রতা। আমরা একটু বুঝে নিই আপেক্ষিক আর্দ্রতা কি। আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে কোনো স্থানে আমরা তো প্রথমে আগে জানি আর্দ্রতাটা কি জেনে নিই যে কোনো স্থানের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণই হচ্ছে ওই বায়ুর আর্দ্রতা। অর্থাৎ বায়ুতে কেমন পরিমাণ জলীয় বাষ্প রয়েছে সেটাই হচ্ছে আর্দ্রতা। এখন দেখো আপেক্ষিক আর্দ্রতা কিন্তু কি বোঝাচ্ছে, যে কোনো স্থানে বায়ুতে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা এবং উপস্থিত জলীয় বাষ্পের তুলনামূলক পার্থক্য বা অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। আবারও বলি, উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ আর কতটা পরিমাণ জলীয় বাষ্প ধারণা করতে পারে, এই দুইটার তুলনামূলক অনুপাতকেই আপেক্ষিক আর্দ্রতা বলে। বুঝতে পারতেছি শিক্ষার্থী বন্ধুরা? আমরা একটু পড়ে নিই, তাহলে আর একটু ক্লিয়ার হবো। দেখো, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ও বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতার আনুপাতিক হারকে আপেক্ষিক আর্দ্রতা বলে। নিশ্চয়ই বুঝতে পেরেছ যে বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প রয়েছে আর ওই বায়ু কি পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, সেটার আনুপাতিক হারকে আপেক্ষিক আর্দ্রতা বলে। কোনো একটি এলাকার বায়ুমণ্ডলে অধিক জলীয় বাষ্প থাকা সত্ত্বেও সেখানকার প্রস্বেদনের পরিমাণ বেড়ে যেতে পারে যদি দেখা যায় যে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা যদি বেশি থাকে। দেখো যে কোনো একটি এলাকায় বায়ুমণ্ডলে অধিক জলীয় বাষ্প থাকা সত্ত্বেও অধিক ধারণ ক্ষমতার জন্য তা শুষ্ক হতে পারে। কারণ কোনো একটা এলাকায় মনে করো জলীয় বাষ্পের আর্দ্রতা হচ্ছে কি, বায়ুতে প্রচুর জলীয় বাষ্প রয়েছে, কিন্তু ওই এলাকার বায়ুতে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বেশি হওয়ার জন্য প্রকৃতপক্ষে বায়ু শুষ্ক অবস্থা বিরাজ করতেছে। বুঝতে পারি? এরপরে দেখো, আবার কম জলীয় বাষ্প থাকা সত্ত্বেও বায়ুমণ্ডলের কম ধারণ ক্ষমতার জন্য এটি সিক্ত হতে পারে। মানে কি,
আবার জলীয় বাষ্প কোনো স্থানের বায়ুতে জলীয় বাষ্প কম রয়েছে, কিন্তু বায়ুতে ওই স্থানের বায়ুতে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতাই কম, ফলে বায়ুটাকে আর্দ্র বা ভেজা বলা হতে পারে। কারণ যা ধারণ ক্ষমতা তার তুলনায় যা ধারণ ক্ষমতা দেখা যায় যে তার কাছাকাছি জলীয় বাষ্প রয়েছে, ফলে বায়ুটা কি আর্দ্র। দেখো, আপেক্ষিক আর্দ্রতা কম হলে বায়ু অসম্পৃক্ত থাকে এবং জলীয় বাষ্প ধারণ ক্ষমতা জলীয় বাষ্প গ্রহণ করতে পারে। দেখো, আপেক্ষিক আর্দ্রতা কম হলে বায়ু অসম্পৃক্ত থাকে। অসম্পৃক্ত আর সম্পৃক্ত শব্দটা তোমরা মনে হয় পরিচিত হয়েছে, হয়তো ভুলেও যেতে পারো। আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দিই যে অসম্পৃক্ত কি, কোনো একটি দ্রবণ বা মিশ্রণে দ্রাবক সর্বোচ্চ যেই পরিমাণ থাকতে পারে তার থেকে যদি কম পরিমাণ উপস্থিত থাকে তাহলে সেটাকে বলা হয় অসম্পৃক্ত দ্রবণ। যেমন বায়ু একটা আমরা যদি মিশ্রণ ধরে থাকি, তাহলে সেখানে বায়ু মানে বিভিন্ন পদার্থের মধ্যে জলীয় বাষ্প একটা মিশ্রণ, তাই না? তো সেক্ষেত্রে জলীয় বাষ্প সর্বোচ্চ যে পরিমাণ থাকতে পারে তার থেকে যদি কম থাকে তাহলে তাকে আমরা বলে থাকি অসম্পৃক্ত। আর সম্পৃক্ত মানে হচ্ছে যে সর্বোচ্চ যে পরিমাণ উপস্থিত থাকতে পারে যদি সেই পরিমাণই উপস্থিত থাকে তাহলে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে সম্পৃক্ত অবস্থা। তার মানে নিশ্চয়ই সম্পৃক্ত অবস্থা যদি উপস্থিত হয় তাহলে প্রস্বেদন ঘটবে না, এটা নিঃসন্দেহে বুঝতে পেরেছ। আর যদি অসম্পৃক্ত অবস্থায় থাকে তাহলেই প্রস্বেদন ঘটা সম্ভব। দেখো যে খেয়াল করো, আপেক্ষিক আর্দ্রতা কম হলে বায়ু অসম্পৃক্ত থাকে এবং জলীয় বাষ্প গ্রহণ করতে পারে, কিন্তু অধিক হলে বায়ু সম্পৃক্ত হওয়ার ফলে অর্থাৎ বায়ু সম্পৃক্ত হওয়ার ফলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে। আপেক্ষিক আর্দ্রতা কম থাকলে প্রস্বেদনের হার বেড়ে যায়। তার মানে যদি বায়ু সম্পৃক্ত হয় তাহলে তো বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে গেল, সম্পৃক্ত হলে তো বায়ু জলীয় বাষ্প ধারণ করতেই পারবে না, ফলে প্রস্বেদন প্রায় বন্ধ হয়ে গেল। কিন্তু সাধারণত আপেক্ষিক আর্দ্রতা কম থাকলে প্রস্বেদনের হার বাড়বে, আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকলে প্রস্বেদনের হার কমবে। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। তাহলে এটা গেল হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। মনে রাখবে, আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝায়? অনুধাবনমূলক প্রশ্ন পরীক্ষায়, এসএসসি পরীক্ষায়, পি টেস্ট বা অন্যান্য বিভিন্ন পরীক্ষায় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বারবার আসবে। অবশ্যই আপেক্ষিক আর্দ্রতাটা ক্লিয়ার বুঝে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছ। তারপরে যাব আলো। দেখো, আলো কিন্তু প্রস্বেদনকে প্রভাবিত করে। কিভাবে? আমরা জানি যে আলোর উপস্থিতিতে পত্ররন্ধ্র খোলে, আলোর অনুপস্থিতিতে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। তার মানে দেখো যে আলো প্রস্বেদনের হারকে নিয়ন্ত্রণ করতে পারে। দেখো, আলোর উপস্থিতিতে পত্ররন্ধ্র খুলে যায়, ফলে প্রস্বেদনের হার বৃদ্ধি পায়। আলোর উপস্থিতিতে পত্ররন্ধ্র খুলে যায়, ফলে প্রস্বেদনের হার বৃদ্ধি পায়। কিন্তু অন্ধকারে পত্ররন্ধ্র বন্ধ থাকায় এই প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। অন্ধকারে পত্ররন্ধ্র বন্ধ থাকায় এই প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। আলোর তারতম্যের জন্যই পত্ররন্ধ্রের আকারেও হ্রাস বৃদ্ধি ঘটে। অর্থাৎ আলো যদি বেশি হয় তাহলে দেখা যায় পত্ররন্ধ্রের রক্ষী কোষগুলো প্রসারিত হয়, ফলে পত্ররন্ধ্র খুলে যায়। আলো যদি কম হয় তাহলে পত্ররন্ধ্রের রক্ষী কোষগুলো কম প্রসারিত হয়, ফলে প্রস্বেদনের গতি কম হয়, মানে জলীয় বাষ্প কম পরিমাণ বেরিয়ে আসে। ফলে দেখো প্রস্বেদনের হারও ওঠানামা করে। আলো উদ্ভিদ দেহের তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমে প্রস্বেদন প্রক্রিয়াকেও প্রভাবিত করে। আশা করি আলোর প্রভাবটা বুঝতে পেরেছ। তারপরে আমরা আসব বায়ু প্রবাহ। একটু লক্ষ্য করো, বায়ু প্রবাহ কিভাবে প্রস্বেদনের বাহ্যিক প্রভাবক হিসেবে কাজ করে। লক্ষ্য করো, কোনো স্থানে যদি বায়ু প্রবাহিত না হয় আর কোনো স্থানে বায়ু প্রবাহিত হচ্ছে, এই দুইটার মধ্যে পার্থক্য কি? একটা স্থানে বায়ু প্রবাহিত হচ্ছে তার মানে সেইখানে বায়ুটা এক স্থান থেকে আর এক স্থানে চলে যাচ্ছে। যখন বায়ু এক স্থান থেকে আর এক স্থানে চলে যায় তার মানে কি? বায়ুর সাথে যে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্প এক স্থান থেকে আর এক স্থানে চলে যাচ্ছে। তাহলে তুমি মনে করো এক জায়গায় বায়ু প্রবাহিত হওয়া মানে হচ্ছে সেখানকার জলীয় বাষ্প অন্য স্থানে চলে যাচ্ছে। ফলে ওই স্থানে যে সকল উদ্ভিদগুলো রয়েছে বায়ু প্রবাহজনিত কারণে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাবে। ফলে কি হবে? উদ্ভিদগুলোর
প্রচ্ছদনের হার বেড়ে যাবে। বুঝতে পারতেছি। আর যদি বায়ু প্রবাহিত না হয় তাহলে কি হবে, বায়ুতে স্থির রয়েছে, মনে করো বায়ু স্থির রয়েছে, প্রচ্ছদন হওয়ার পরে জলীয় বাষ্পগুলো আশেপাশের বায়ুতেই রয়েছে, ফলে কি হবে, প্রচ্ছদনের গতি কমে যাবে। দ্যাট মিন্স বায়ু প্রবাহের জন্য প্রচ্ছদনের গতি কমে এবং বাড়ে। বুঝতে পারলাম। আমরা একটু পড়ে দেখি। দেখো, প্রচ্ছদনের ফলে উদ্ভিদের চারিদিকের বায়ু সিক্ত হয়ে ওঠে। বুঝতে পারতেছি। সিক্ত হয়ে ওঠে মানে কি, ভেজা হয়ে ওঠে। প্রচ্ছদনের ফলে উদ্ভিদের চারিদিকের বায়ু সিক্ত হয়ে ওঠে, ফলে এই প্রক্রিয়ার হার কমতে থাকে, মানে প্রচ্ছদন প্রক্রিয়ার হার তখন কমতে থাকে যখন বায়ু প্রবাহ সম্পৃক্ত বায়ু দূরে সরিয়ে দেয়। অর্থাৎ সম্পৃক্ত বায়ু মানে আমরা তো বুঝলাম যে সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্প যদি উপস্থিত থাকে সেই বায়ু হচ্ছে সম্পৃক্ত বায়ু। এই বায়ুটাকে কি করছে, বায়ু প্রবাহ সেখান থেকে সরিয়ে নিতেছে। দেখো যে যখন বায়ু প্রবাহ সম্পৃক্ত বায়ু দূরে সরিয়ে দেয় তখন এই হার আবার বৃদ্ধি পায়। বুঝতে পারতেছি। সম্পৃক্ত বায়ুকে যখন দূরে সরিয়ে নেয় তখন প্রচ্ছদনের হার আবার বৃদ্ধি পায়। বায়ু প্রবাহের ফলে পত্রগুলো আন্দোলিত হয়, মানে পাতা নড়াচড়া করে। বায়ু প্রবাহের ফলে পাতা নড়াচড়া করে এবং পত্ররন্ধ্রের চাপ বাড়ে। বুঝতে পারতেছি। ফলে প্রচ্ছদনও বাড়ে। দেখো, ফলে অধিক হারে জলীয় বাষ্প পত্ররন্ধ্র পথে বের হয়ে যায়। এইসব কারণে বায়ু প্রবাহের তারতম্য প্রচ্ছদনের হারের ওঠানামা ঘটে। বায়ুচাপ বৃদ্ধিতে বাষ্পীভবন ক্রিয়া হ্রাস পায়। যখন বায়ুচাপ বৃদ্ধি ঘটে তখন কিন্তু বাষ্পীভবন হ্রাস ঘটবে, কারণ অধিক চাপের জন্য কিন্তু জলীয় বাষ্প পত্ররন্ধ্র দিয়ে বেরিয়ে আসবে না, মানে কম আসবে। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো, বায়ুচাপ বৃদ্ধি পেলে বাষ্পীভবন ক্রিয়া হ্রাস পায়, ফলে প্রচ্ছদনও কমে। আবার বায়ুচাপ কমে গেলে বাষ্পীভবন প্রক্রিয়া বৃদ্ধি পায় এবং প্রচ্ছদনের হারও বৃদ্ধি পায়। তাহলে আমরা এখানে বায়ু প্রবাহের অংশে দুইটা প্রসেস দেখলাম। দুইটা প্রসেস বায়ু প্রবাহের সাথে রিলেটেড। যেমন বায়ু প্রবাহিত হলে, মানে বায়ু এক স্থান থেকে আর এক স্থানে চলে গেলে সেই স্থানে দেখা যায় কি যে সেই স্থানে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়, ফলে দেখা যায় যে তোমার প্রচ্ছদনের হার বাড়ে। অপরদিকে তোমার ধরো যে কি পাতা আন্দোলিত হওয়ার ফলেও দেখা যায় কি যে রক্ষী কোষগুলোর উপরে চাপ কমে, ফলে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায়। আবার যখন বায়ু প্রবাহিত হওয়া মানে সেই স্থানে বায়ুর চাপ কিন্তু কমে যেতে পারে। যেমন এক স্থানে বায়ু অধিক চাপ দিতেছে, প্রবাহিত হওয়ার জন্য সেই স্থানে বায়ুর চাপ কমে গেল। বায়ুর চাপ কমলে বায়ুর জলীয় বাষ্প মানে কি প্রচ্ছদনের গতি বেড়ে যাবে, আর বায়ুর চাপ বাড়লে প্রচ্ছদনের গতি কমে যাবে। আশা করি বুঝতে পেরেছ। এই গেল হচ্ছে আমাদের প্রচ্ছদনের বাহ্যিক প্রভাবক। এটা গেল হচ্ছে প্রচ্ছদনের বাহ্যিক প্রভাবক। এরপরে আমরা আসবো কি প্রচ্ছদনের আভ্যন্তরীণ প্রভাবক, অর্থাৎ আভ্যন্তরীণভাবে প্রচ্ছদনটা কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। আভ্যন্তরীণভাবে প্রচ্ছদন কি কি উপাদান দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেই সকল উপাদানগুলোই নিয়ে কথা বলবো হচ্ছে আভ্যন্তরীণ প্রভাবকগুলোতে। দেখো, আভ্যন্তরীণ প্রভাবক সেম টাইপের। আমরা সংজ্ঞাটা দিয়ে নিব আগে। যে সকল পদার্থের উপস্থিতির জন্য কোনো রাসায়নিক বা জৈবিক ক্রিয়ার গতি হ্রাস বা বৃদ্ধি ঘটে তাই হচ্ছে প্রভাবক। আর বুঝিয়ে দিব যে প্রচ্ছদনের ফলে উদ্ভিদ অতিরিক্ত পানি বাষ্পাকারে মুক্ত করে, আর এর ফলে সৃষ্ট টানে উদ্ভিদ মাটি থেকে পানি গ্রহণ করে। প্রচ্ছদনের আভ্যন্তরীণ প্রভাবকগুলোর মধ্যে দেখো, প্রথমে রয়েছে পত্ররন্ধ্র। খেয়াল করো, পত্ররন্ধ্রের সংখ্যা, আয়তন, গঠন এবং অবস্থানের উপর প্রচ্ছদনের তারতম্য ঘটে। মানে পত্ররন্ধ্রের সংখ্যা যদি বাড়ে তাহলে প্রচ্ছদনের সংখ্যা বাড়বে, পত্ররন্ধ্রের সংখ্যা যদি কমে প্রচ্ছদনের সংখ্যা কমবে। পত্ররন্ধ্রের আয়তন যদি বাড়ে প্রচ্ছদনের হার বাড়বে, পত্ররন্ধ্রের আয়তন যদি কমে প্রচ্ছদনের হার কমবে। তারপরে অবস্থানের উপর, পত্ররন্ধ্রটা কোথায় অবস্থান করতেছে, অর্থাৎ এমন জায়গাগুলোতে অবস্থান করলো যেন সূর্যালোক ভালোভাবে পেল, বা বায়ু প্রবাহিত হলে, আন্দোলিত হলে চাপ মুক্ত হওয়ার মতো ব্যবস্থা থাকলো, এমন জায়গাগুলোর পত্ররন্ধ্রগুলো বেশি পরিমাণ প্রচ্ছদন ঘটিয়ে থাকে। তার মানে পত্ররন্ধ্র একটি প্রচ্ছদনের আভ্যন্তরীণ প্রভাবক। এরপরে আমরা আসি, দেখো পত্রের সংখ্যা। নিশ্চয়ই বুঝতেছ, পাতার সংখ্যা বেশি হলে প্রচ্ছদন বাড়বে, পাতার সংখ্যা কম হলে প্রচ্ছদন কমবে।
আয়তন অর্থাৎ পাতার আয়তন বাড়লে পরেও প্রচ্ছেদনের হার বাড়বে গঠন এবং অবস্থানের উপর। তাহলে পাতার সংখ্যা, আয়তন, গঠন এবং অবস্থানের উপর প্রচ্ছেদনের হার কমা বাড়া করে। বুঝতে পারতেছি? তারপরে দেখো পত্র ফলকের আয়তন অর্থাৎ পাতাটা কত বড়। পত্র ফলক তো আমরা বুঝি, আমরা যেটা বলতে পাতা বলতে বোঝাই, পাতার বোটা ছাড়া যে বাকি স্ফীত অংশটা, এটা হচ্ছে পত্র ফলক আমরা বলে থাকি। দেখো যে পত্র ফলকের আয়তন যত বাড়ে প্রচ্ছেদনের হার তত বাড়ে। একইভাবে পত্র ফলকের আয়তন যত কমে প্রচ্ছেদনের হারও তত কমে যায়। বুঝতে পারতেছি? এরপরে দেখো যে আমরা আসি হচ্ছে পত্র ফলকের পরে আমরা আসি উদ্ভিদের বায়বঙ্গ অর্থাৎ উদ্ভিদের বায়বীয় অঙ্গ অর্থাৎ কি পাতা, কাণ্ড সহ উদ্ভিদের বায়বঙ্গের কলেবর বৃদ্ধি পেলে প্রচ্ছেদনের হারও বেড়ে যায়। অর্থাৎ পাতা এবং কাণ্ড সহ উদ্ভিদের বায়ব অঙ্গের যদি আয়তন বেড়ে যায়, আয়তন বেড়ে গেলে পরে কি হয় যে আয়তন বেড়ে গেলে প্রচ্ছেদনের হার বেড়ে যায়। তাহলে দেখো এছাড়াও আরো কি কি জিনিস প্রভাবক হিসেবে কাজ করতে পারে, যেমন এছাড়াও কিউটিকলের উপস্থিতি, তারপরে স্পঞ্জি প্যারেনকাইমার পরিমাণ, এগুলো হচ্ছে প্রচ্ছেদনের হারে তারতম্য ঘটিয়ে থাকে। এটা গেল হচ্ছে কি আমাদের প্রচ্ছেদনের আভ্যন্তরীণ প্রভাবক। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তাহলে আমরা দেখো যে আজকে আমরা কি কি শিখলাম। আজকে আমরা যে জিনিসগুলো শিখলাম অর্থাৎ প্রচ্ছেদন কি, প্রচ্ছেদন বলতে কি বোঝায়, তারপরে তোমার হচ্ছে কি প্রচ্ছেদনের প্রকারভেদ, সেখানে আমরা পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন, কিউটিকুলার প্রচ্ছেদন, লেন্টিকুলার প্রচ্ছেদনগুলো ব্যাখ্যা পড়লাম। তারপরে হচ্ছে প্রচ্ছেদনগুলো ব্যাখ্যার পরে আমরা হচ্ছে সেইগুলো সম্পর্কে যে কে কত পার্সেন্ট করতেছে সেগুলো শিখলাম। এরপরে আমরা প্রচ্ছেদনের প্রভাবকগুলো শিখলাম, বাহ্যিক প্রভাবক এবং আভ্যন্তরীণ প্রভাবক। প্রচ্ছেদন দ্বারা অর্থাৎ প্রচ্ছেদন কোন কোন জিনিসগুলো দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই সকল বিষয়গুলো আমরা আজকের ক্লাসে শিখলাম। তো আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।